আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। তোমরা সবাই কেমন আছো? আর কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা শুরু হবে। এই শেষ মুহূর্তে ক্রিয়েটিভ শিক্ষা পরিবার থেকে আমি চলে এসেছি আরো একটা ওয়ান শট ক্লাস নিয়ে। আজকে আমরা করব কেমিস্ট্রি 2nd পেপারের ইলেক্ট্রোকেমিস্ট্রি। চ্যাপ্টারটা অনেক ছোট, মানে খুব বেশি কনটেন্ট নাই। কয়েকটা ইম্পোর্টেন্ট টপিকস আছে। এগুলোই ঘুরে ফিরে হচ্ছে আমাদের সিকিউতে আসবে। ওই টপিকগুলো আমি আজকে কভার করার ট্রাই করব। কিন্তু ১ম এই আমরা সবসময়কার মতো ইউনিট কনভার্সন গুলো একটু দেখে নেই, ওকে? চলো। ফার্স্টে ইউনিট কনভার্সন এ হচ্ছে আয়ত রিলেটেড আছে। 1 মিটার কিউব সমান ১,০০০ লিটার আমরা সবাই জানি। 1 লিটার 1 ডেসিমিটার কিউব এগুলো আসলে আমরা সবাই জানি। তারপরে আমি বারবার মনে করায় দিচ্ছি যেন আমাদের পরবর্তীতে ম্যাথ করার সময়তে ইজি হয় ব্যাপারগুলো। 1 এমএল সমান 1 সেন্টিমিটার কিউব অথবা সিসি, মানে সেন্টিমিটার কিউব আর সিসি হচ্ছে সেম জিনিস। এরপরে হচ্ছে ঘনমাত্রাতে, ঘনমাত্রা হচ্ছে D = W/V। এখানে W হচ্ছে ভর আর V হচ্ছে আয়তন। এখানে হচ্ছে যদি আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে সেটাকেও আমরা ঘনমাত্রা হিসেবে কাউন্ট করব। আ আপেক্ষিক গুরুত্ব আর ঘনমাত্রা হচ্ছে সেম না। কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য ধরে নিব যে আপেক্ষিক গুরুত্ব আর ঘনমাত্রা হচ্ছে সেম জিনিস। আর আপেক্ষিক গুরুত্ব আর ভর অথবা আয়তন যেকোনো একটা যদি দেওয়া থাকে তাহলে আমরা যেটা আরেকটা থাকবে বাকি সেটা আমরা বের করে ফেলতে পারবো। এই যে দেখো এখানে লেখা আছে ভর আর আয়তন। ডাবল অ্যারো দিয়ে এটাই মিন করা হচ্ছে। যদি শুধু আয়তন আর D দেওয়া থাকে তাহলে আমরা সহজে W বের করে ফেলবো। আর 1 গ্রাম পার সিসি = ১,০০০ কেজি/মিটার কিউব, হ্যাঁ? এখানে উপরে আমি আরেকটা জিনিস লিখে রেখেছি সেটা হচ্ছে 1 মোলে 1 মোল ইলেকট্রনে হচ্ছে 1 ফ্যারাডে ধরা হয়। 1 ফ্যারাডে চার্জ সমান হচ্ছে আ ৯৬,৫০০ কুলম্ব চার্জ, হ্যাঁ? এটা মনে রাখবে কারণ আজকের যে অধ্যায়টা আমরা করতে যাচ্ছি তড়িৎ রসায়ন, সেখানে ফ্যারাডে আর কুলম্বের কাজই হচ্ছে আ মেজর অর সবগুলোতে সব হিসাবে আমরা এই হিসাবটা পাবো। সেটা হচ্ছে 1 ফ্যারাডে = ৯৬,৫০০ কুলম্ব, হ্যাঁ? এরপরে চলে যাচ্ছি আমরা আজকে চ্যাপ্টারের মেইন বা ১ম হচ্ছে জিনিস যেটা সেটা হচ্ছে পরিবাহিকী। তড়িৎ রসায়ন, তড়িৎ ইলেকট্রন এই ব্যাপারগুলো যখনই আসে তখনই আমাদের মাথায় কি আসে? পরিবাহিতা, আ বিভিন্ন ধরনের পরিবাহী, অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর এই টাইপের। তো পরিবাহীকে আমরা এখানে ২ ভাগে ভাগ করেছি। ১ম এ হচ্ছে ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ? এখানে ধাতব পরিবাহীর যে বৈশিষ্ট্য এখানে দেখো লেখা আছে এটা হচ্ছে ইলেকট্রনিক। এটা হচ্ছে ইলেকট্রনিক। আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যেটা সেটা হচ্ছে আয়নিক। এখন ইলেকট্রনিক বলতে কি বুঝাচ্ছি? আমরা ধাতব, মানে আমরা জানি হচ্ছে ধাতুর বিভিন্ন ধরনের মোল বা ছোট, ছোট ক্ষুদ্র, ক্ষুদ্র পরমাণু নিয়ে হচ্ছে ধাতু গঠিত। এই পরমাণুগুলোতে ইলেকট্রন থাকে। তো ধাতুর এখানে যে চার্জ বা তড়িৎ পরিবাহিত হবে সেটা হচ্ছে ইলেকট্রন পরিবহন করবে। আর তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে সেই কাজটা করবে আয়ন। বিভিন্ন মৌলের আয়নগুলো হচ্ছে এখানে তড়িৎ পরিবহন করবে। এখন তড়িৎ বিশ্লেষ্যকে আমরা আবার ২ ভাগে ভাগ করতে পারবো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে বুঝাচ্ছি আমরা যে হচ্ছে 70 to 100% আয়নিত হবে মৌলটা। কিন্তু মৃদুতে এখানে হচ্ছে 1 to 10% আয়নিত হবে। মানে বেশি আয়নিত হবে না। এখন ধাতব বলতে হচ্ছে গ্রাফাইট ধাতব পরিবাহী হতে পারে, বিভিন্ন ধরনের মেটালস ধাতব পরিবাহী হতে পারে। আর তড়িৎ বিশ্লেষ্য তো হচ্ছে সল্ট, অ্যাসিড এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হতে পারে। আর তীব্রতা হচ্ছে যেগুলো স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস যেগুলো হচ্ছে বেশি পরিবহন করতে পারবে, বেশি আয়নিত হবে। আমরা ওই যে বিভিন্ন ম্যাথ করি না কত পার্সেন্ট আয়নিত হতে পারে বা হচ্ছে ওটার স্ট্রং কতটুকু Ka ম্যাথ, ওগুলো তো হচ্ছে স্ট্রং যেগুলো সেগুলো হচ্ছে তীব্র, হ্যাঁ? আ এরপরে আছে হচ্ছে তড়িৎ কোষ। মানে আমাদের আজকে আ ম্যাথস বিভিন্ন ধরনের যেগুলো থাকবে টপিকগুলো সেগুলো কোষ রিলেটেডই থাকবে কিন্তু আমরা জানি। তো হচ্ছে সেই তড়িৎ কোষ ২ রকম হতে পারবে। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ। আমরা আজকে ২ টা নিয়ে আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষে যেটা হবে সেটা হচ্ছে আমরা ইলেকট্রিসিটি প্রোডিউস করব। বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন এর মাধ্যমে ওইখান থেকে আমরা ইলেকট্রন প্রোডিউস করব বা আয়নিত করব না যে বিভিন্ন ম্যাটার গুলো, সেখান থেকে আমরা তড়িৎ প্রোডিউস করব। আর এখানে তড়িৎ বিশ্লেষণ কোষে হচ্ছে আমরা বাইরে থেকে এক্সটার্নাল তড়িৎ দিব, সেটার মাধ্যমে রিঅ্যাকশন ঘটবে। তার মাধ্যমে হচ্ছে আমাদের বাকি কাজগুলো হবে। তো এটা লিখে রেখেছি দেখো যে কেমিক্যাল টু ইলেকট্রন, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে। আর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে
লক্ষণীয় সেটা দেখো, দুইটার মেজর ডিফারেন্স সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড যেটা আমাদের থাকবে সেই অ্যানোডটা কিন্তু নেগেটিভ হচ্ছে। এই অ্যানোডটা আমাদের ইলেকট্রনের সোর্স হিসেবে কাজ করছে, কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড হচ্ছে পজিটিভ। আমরা এটা দিয়ে বেশি অভ্যস্ত থাকি, ছোট থেকে বেশি কাজ করে আসি, যে থাকে না অ্যানায়ন হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে অ্যানোডে যাবে, অ্যানোড পজিটিভ হয়। কিন্তু তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে সেটা একদম উল্টা, অ্যানোড হচ্ছে নেগেটিভ হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা ফার্স্ট একটু তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করে ফেলি, তারপর তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। তো তড়িৎ বিশ্লেষণে আমরা হচ্ছে 3টা কেস দেখতে পাচ্ছি। কেস 1 যেখানে হচ্ছে বলা হয়েছে NaCl হচ্ছে molten, আর কেস 2 তে বলা হয়েছে aqueous বা brine, আর কেস 3 তে বলা হয়েছে diluted। এখন আমরা যদি কেস 1 দেখি, NaCl হচ্ছে molten। এখন molten মানে কি? molten হচ্ছে গলিত। এখানে হচ্ছে আমরা কোনো পানির ইউজ দেখতে পাবো না। NaCl আমরা তড়িৎ দিব বা ইলেকট্রিসিটি দিব বাইরে থেকে। সেই ইলেকট্রিসিটিটার মাধ্যমে NaCl, এখানে NaCl না থেকে অন্য কোনো কম্পাউন্ডও থাকতে পারে। ওটা আমাদের না, কিন্তু আমরা সহজ হিসেবে যেহেতু NaCl সবচেয়ে বেশি পরিচিত, এটা দিয়ে আমরা আজকে এই ব্যাখ্যাগুলো সেরে ফেলি। বাকিটা তোমরা পারবা, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে যেকোনো উদাহরণ যেকোনো কিছু আসলে আমরা পারবো। তো এখানে হচ্ছে গলিততে এখানে যখন আমরা ইলেকট্রিসিটি দিব, তখন NaCl বিভক্ত হয়ে Na মানে হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন, এই 2টা তৈরি হবে। এখন দেখো এখানে এটা অ্যানোড তড়িৎদ্বার, এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। এখানে আমরা ইলেকট্রিসিটির জন্য ব্যাটারি দিয়েছি। তারপর এখানে দেখো যে সোডিয়াম ক্লোরাইড দিয়েছিলাম আমরা, সেটা বিভক্ত হয়ে ক্লোরাইড আর সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। এখন আমরা আগে এখানে দেখেছি যে দেখো তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড হচ্ছে পজিটিভ। তো এখানে হচ্ছে অ্যানোড যেহেতু পজিটিভ, এখানে আমরা পজিটিভ হচ্ছে নেগেটিভকে আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে। তো এখানে পজিটিভের কাছে এই জন্য ক্লোরাইড আয়নটা চলে যাবে নেগেটিভ। আর এদিকে আবার নেগেটিভ হচ্ছে ক্যাথোড, তাই জন্য সোডিয়ামটা এদিকে চলে আসলো। এখানে ক্লোরাইড এ পাশে যে বুদবুদ, দেখো আমরা বুদবুদ দেখতে পাচ্ছি, মানে এখানে হচ্ছে ক্লোরিন গ্যাসের বুদবুদ তৈরি হচ্ছে এখানটাতে। এখানে অ্যানোডের রিয়াকশনটা লিখে দেখা হচ্ছে। তোমরা কিন্তু এই রিয়াকশনগুলো ভালো করে প্র্যাকটিস করবা, কারণ এক্সামে এই রিয়াকশনগুলো লিখতে দিবে। আর রিয়াকশনগুলো ঠিকভাবে লিখতে পারলে, তোমরা যদি বর্ণনা অনেক সুন্দর করে গুছিয়ে নাও লিখতে পারো, রিয়াকশনের জন্য তোমরা মার্ক পাবা একটা ভালো অংশ। তো দেখো এখানে 2 ক্লোরাইড 2টা ইলেকট্রন, মানে একটা ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তারপরে এখানে হচ্ছে ক্লোরিন আয়ন হবে, এটা হচ্ছে জারণ। মনে রাখো সবসময় অ্যানোডের জারণ হবে। তো এখানে হচ্ছে ক্লোরাইড 2টা ক্লোরিন, ক্লোরাইড 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তারপর হচ্ছে ক্লোরিন হবে। আর এদিকে সোডিয়ামও ইলেকট্রন গ্রহণ করবে, তারপর এখানে সোডিয়াম সলিড হয়ে যাবে। তো এটা হচ্ছে রিডাকশন, এটা হচ্ছে অক্সিডেশন। এরপরে কেস 2 তে হচ্ছে অ্যাকুয়াস বা ব্রাইন দেওয়া আছে। দেখো সোডিয়াম ক্লোরাইডই, কিন্তু অ্যাকুয়াস বা ব্রাউন, এখানে পার্থক্যটা কি? প্রথমে আমরা হচ্ছে মলটেন নিয়েছি গলিত, ওখানে কোনো পানি আমরা ইউজ করিনি। কিন্তু এখানে যখন অ্যাকুয়াস বা ব্রাইন নিচ্ছে, এটা হচ্ছে গাঢ় দ্রবণ, মানে এখানে পানি দিব এবং সোডিয়াম ক্লোরাইড একটা ঘন দ্রবণ তৈরি করব। কিন্তু এখানে ডাইলুটেড মানে কি? আমরা কিন্তু জানি ডাইলুটেড হচ্ছে যেখানে আমরা পানির পরিমাণ বেশি থাকবে, লঘু দ্রবণ বোঝায়। তো এখানে ব্রাইন হচ্ছে গাঢ় দ্রবণ, এই গাঢ় দ্রবণে কিন্তু পানি আছে, হ্যাঁ। তো ফার্স্ট টাতে যেহেতু পানি ছিল না, শুধু সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন নিয়ে আমরা কাজ ছিল, আমাদের ওখানে ডিসাইড করতে হতো না যে কে হচ্ছে বিক্রিয়া করবে, বা কোনো কম্পিটিশন ক্রিয়েট হয়নি। কিন্তু এখানে দেখো যেহেতু পানি অণু চলে এসেছে, পানিও হচ্ছে বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস ক্রিয়েট করছে। সো এখানে আমরা দেখো পজিটিভ বা ক্যাটায়ন কিন্তু 2টা, আর অ্যানায়ন হচ্ছে 2টা। সেম ভাবে ডায়ালুটেড বা লঘুকৃত যেখানে দ্রবণ, সেখানটাতেও কিন্তু 2টা করে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি মাইনাস দিতে ভুলে গেছি। ওকে, তো এই 2টার মাঝে আমরা এখন কোনটাকে নিব, মানে কোনটা চার্জ মুক্ত হবে আমাদের অ্যানোড বা ক্যাথোডে গিয়ে, এটা হচ্ছে আমাদের ডিসাইড করার পালা। তো আমরা এখানে পরে আসছি, আগে কিছু বেসিক দেখে নেই। সেটা হচ্ছে ফর কেস 2 and 3 একাধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকলে কে চার্জ মুক্ত হবে। এখানে প্রথমে যেটা লক্ষ্য করতে হবে, সিরিজে অবস্থান যার আগে, মানে যে নিচে থাকবে সে হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। এখানে কোন সিরিজের কথা বলা হয়েছে? আমরা ছোট থেকে ওই যে ধাতু সক্রিয়তা সিরিজ পড়ে এসেছি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এই সিরিজের কথা বলা হয়েছে। এখানে দেখো লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, টিন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার আর প্লাটিনাম। এখন এভাবে মনে না রেখে, আমি জানি আমিও হচ্ছে ছন্দ দিয়ে মনে রাখতাম, এখানে জাস্ট কয়েকটা একটু অ্যাডিশন করা, মানে অ্যাড করা হয়েছে, যেন তোমরা পরবর্তীতে গিয়ে যখন অ্যাডমিশনের পড়া
পড়বা তখন এই সিরিজটাতে ওই কয়েকটা অ্যাড হয়। তো আমি আগে থেকে করেছি। তো হচ্ছে আমরা যেটা মনে রাখতাম ছন্দ দিয়ে যে লি কে বা কে না, ম্যাকগাইভার এলো মনে যেন ফিরে। তো ওই ছন্দটিও যদি তোমাদের ইজি হয় তোমরা ওভাবে মনে রাখতে পারো। এমনি যদি মনে রাখতে ইজি হয় এমনিও মনে রাখতে পারবা। তো ধাতু সক্রিয়তা সিরিজ হচ্ছে যে উপরে থাকে সে হচ্ছে বেশি সক্রিয় ছিল। কিন্তু আমরা মনে রাখবো চার্জ মুক্ত হওয়ার ক্ষেত্রে ধাতু সক্রিয়তা সিরিজের এটা উল্টা সিরিজ হবে। মানে যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। কারণ দেখো ধাতু সক্রিয়তা সিরিজে উপরে থাকা মানে কি সে ধাতুটা সবার আগে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। কিন্তু যার হচ্ছে অনেক এক্সট্রা জিনিস আছে সে যখন দান করে ফেলে, মনে করো কোনো একটা ধনী ব্যক্তি হচ্ছে দান করছে তার সম্পদ থেকে। সে যখন দান করছে তাকে যখন কেউ রিভার্স করে দান করতে চাচ্ছে বা জিনিস দিতে চাচ্ছে সে কি নিবে? তার তো অলরেডি অনেক আছে, সে নিতে চাইবে না। সো সেম ক্ষেত্রে হচ্ছে এরকমই উপরের দিকে যারা থাকবে তাদের অলরেডি বেশি ছিল বলেই তারা দান করেছে, তাই জন্য তারা আর গ্রহণ করবে না। তো নিচের দিকে যারা তারা হচ্ছে গ্রহণ করবে এবং তারা হচ্ছে চার্জ মুক্ত হবে। তো এটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে এটা সক্রিয়তা সিরিজ, আর এটা হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে। এটা সহজ মনে রাখা হচ্ছে নাসাই, কোলা ব্যাং, আজ, হাসে। এটা দিয়ে মনে রাখতে পারো। আর সহজে হচ্ছে তো নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর হচ্ছে হাইড্রক্সিল আয়ন। তো এটার এই লেখাটার ক্ষেত্রে পরে আসছি আমি। এটা হচ্ছে গেল আমাদের সিরিজের কথা। সিরিজের অবস্থান যার নিচে থাকবে ক্যাটায়নের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে লেখা আছে ক্যাটায়নের জন্য, কারণ সিরিজের ব্যাপারটা মনে রাখবা ক্যাটায়নের জন্য বেশি প্রযোজ্য হবে। এরপর আছে ঘনমাত্রা। ঘনমাত্রা যার বেশি থাকবে সে হচ্ছে চার্জ মুক্ত আগে হবে। সিরিজ হচ্ছে ক্যাটায়নের জন্য প্রযোজ্য এক্সট্রিমলি, আর ঘনমাত্রা হচ্ছে অ্যানায়নের জন্য প্রযোজ্য হবে। এরপর হচ্ছে তড়িৎদ্বার। এটা খুব একটা বেশি আলোচনায় আসে না, কারণ মোস্ট অফ দ্য কেস হচ্ছে আমাদের তড়িৎদ্বারটা নিরপেক্ষ থাকে, কারণ কোনো কিছু উল্লেখ করা থাকে না। কিন্তু তারপরেও হচ্ছে অন্য কোনো তড়িৎদ্বারও দিতে পারে, তখন হচ্ছে কেস একটু অন্যরকম হতে পারে। উল্লেখ না থাকলে আমরা নিরপেক্ষই ধরে ফেলবো। হ্যাঁ, এই যেখানে দেখো যেটা আমি তখন বললাম যে সহজে দান করবে মানে জারণ বিভব যার হাই হবে সে হচ্ছে এক্স প্লাস হয়ে যাবে। যেমন লিথিয়াম দান করলে লিথিয়াম প্লাস হয়। সে সহজে গ্রহণ করবে না, কারণ হচ্ছে মানে সে সহজে গ্রহণ করবে না মানে সে চার্জ মুক্ত পরে হবে। তো এটা একটু মাথায় রাখবা। এখন আছে জারণ বিভবে আমরা এই এই অধ্যায়ের ক্ষেত্রে এইভাবে আমরা এক্সপ্রেস করে থাকি ই নট বা ই, যে মৌলটা হচ্ছে জারিত হচ্ছে জিঙ্ক থেকে, জিঙ্ক 2+, সোডিয়াম ধাতু সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হতো, বিজারণ বিভব সেম উল্টা হবে। মনে রাখবা যে জারণ বিভব আর বিজারণ বিভব এই বিভবের মান কিন্তু সেম হবে, জাস্ট হচ্ছে আমাদের যে চিহ্ন সেটা ডিফারেন্ট হবে। জারণ বিভব যদি একটার ক্ষেত্রে প্লাস হয়, বিজারণ বিভব হচ্ছে সেম মান, জাস্ট নেগেটিভ হবে। ওকে, চলো আমরা আগেরটাতে ফিরে যাই। এখানে কেস 2তে দেখো সোডিয়াম প্লাসও আছে, হাইড্রোজেন প্লাসও আছে। আমরা কি দেখলাম ক্যাটায়নের ক্ষেত্রে সিরিজে যার অবস্থান নিচে থাকবে, যদি ঘনমাত্রার কেস আমরা এখানে ধরছি না, তাহলে হচ্ছে যার অবস্থান নিচে থাকবে সে হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। এখন দেখো সোডিয়াম আর হাইড্রোজেনের মাঝে হাইড্রোজেন নিচে ছিল। এই দেখো সোডিয়াম কত উপরে আর হাইড্রোজেন কত নিচে। এই যে এখানে সোডিয়াম আর এখানে হচ্ছে হাইড্রোজেন। এই জন্য আমরা হাইড্রোজেনকে চার্জ মুক্ত করব আগে। H+, আমি একটু আচ্ছা এখানে হচ্ছে 2H+, প্লাস 2টা ইলেকট্রন, কারণ হচ্ছে এটা সমতা করার জন্য 2 দেওয়া হয়েছে, কিন্তু আমি নর্মালি জানি হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাই একটা ইলেকট্রন গ্রহণ করে H2 হচ্ছে। আবার দেখো এখানে ক্লোরাইড আর OH আছে। এখন আমরা যদি আবার এটাকে ওই ক্যাটায়নের মধ্যে সেম ধরতে চাই, তাহলে হাইড্রক্সিল আয়নটা হচ্ছে চার্জ মুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে গিয়ে ঘনমাত্রার ফ্যাক্টর আসবে, ক্লোরাইডের ঘনমাত্রা বেশি থাকবে, ক্লোরাইড হচ্ছে চার্জ মুক্ত হবে। তো সহজে মনে রাখার জন্য আমরা দেখো ফর ব্রাইন, এটা কিন্তু ব্রাইনের ক্ষেত্রে মানে ঘন দ্রবণের ক্ষেত্রে, নট ডাইলেটেড বা লঘু দ্রবণের ক্ষেত্রে না। এখানে হচ্ছে অ্যাকুয়াসে হ্যালাইড চার্জ মুক্ত হবে। মানে যদি অ্যাকুয়াস বা ব্রাইন থাকে আর ওখানে যদি হ্যালাইড থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেটা থাকলে সেই হ্যালাইডটাই চার্জ মুক্ত হবে, অন্য কিছু চার্জ মুক্ত হবে না। কিন্তু হ্যালাইড না থেকে যদি এগুলোর মধ্যে কিছু থাকে তাহলে হচ্ছে যে হাইড্রক্সিল আয়নটা চার্জ মুক্ত হয়ে পানি তৈরি হবে। এই যে এখানে যেহেতু ক্লোরাইড আছে হ্যালাইড আমাদের, তাই জন্য ক্লোরাইডটা চার্জ মুক্ত হয়ে ক্লোরিন তৈরি করছে। হ্যাঁ, এরপরে দেখো লঘু দ্রবণের ক্ষেত্রে ক্যাথোডে কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে যা ছিল বিজারণ সেই সেম, হাইড্রোজেনটাই হচ্ছে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে। চেঞ্জ হচ্ছে এখানে অ্যানোডে, কারণ লঘু যখন হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা কিন্তু ক্লোরাইডের এখানে ঘনমাত্রা বেশি ছিল, আমরা কি বলেছি
অ্যানায়নের ক্ষেত্রে ঘনমাত্রাটা আমরা কনসিডার করব। তো এটা যখন গাঢ় দ্রবণ ছিল তখন ক্লোরিনের ঘনমাত্রা বা ক্লোরাইডের ঘনমাত্রা বেশি ছিল। তো লঘু দ্রবণে পানি হচ্ছে বেশি থাকবে, দ্যাটস ওয়াই ক্লোরাইডের ঘনমাত্রাটা কমে যাচ্ছে। এইজন্য তখন হচ্ছে আগের যে আমরা বললাম না হ্যালোজেন থাকলেই বা হ্যালাইড থাকলেই হচ্ছে আ আমরা ওইটাকে চার্জমুক্ত করব, ওই কেসটা কিন্তু এখানে খাটছে না। এখানে যেহেতু এটার ঘনমাত্রা কম তো এটা চার্জমুক্ত হবে না, OH চার্জমুক্ত হবে। তো ওই চার্জমুক্ত এটা হচ্ছে এই রিঅ্যাকশনটা একটু মনে রাখো। এটা কোথা থেকে আসছে আমি এটা লিখি। আচ্ছা এখানে হচ্ছে একটা OH একটা ইলেকট্রন ত্যাগ করবে। দেখো একটা ইলেকট্রন ত্যাগ করে OH হবে, মানে এটা হচ্ছে চার্জমুক্ত হলো। এখন এই OH যেটা ২টা OH যদি আমরা ২টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটা হচ্ছে পানি তৈরি করবে। একটা পানি হবে, পানি প্লাস একটা O। কিন্তু অক্সিজেন কি এভাবে একা থাকতে পারে? এভাবে থাকতে পারে না। তাই আমরা এটাকে ২ দিয়ে গুণ করে ফেলবো। ৪ টা OH, ৪ টা ইলেকট্রন, ২ টা পানি। কিরে? লিখে না কেন? আচ্ছা আমি এখান থেকে এটা কপি করে ফেলি। কিছু আচ্ছা, এটা হচ্ছে রিঅ্যাকশনটা হবে। তো হচ্ছে এভাবে একটা হাইড্রক্সিল আয়ন থেকে আমরা এখানে পানি আর অক্সিজেন পাবো। তো এই কেসের ক্ষেত্রে হাইড্রক্সিল আয়ন এভাবে চার্জমুক্ত হয়ে আমরা অক্সিজেন গ্যাস পাচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে এই স্লাইডটা আমরা দেখে ফেলেছি। এরপরে তড়িৎ বিশ্লেষণের কিছু আমরা যেটা করলাম ওখানকার কিছু এক্সাম্পলস আমরা দেখব, হ্যাঁ? ফার্স্টে দেখো আমরা যেটা করে আসলাম NaCl অ্যাকুয়াস দেয়া আছে। এখানে হাইড্রোজেন থাকবে। অ্যাকুয়াস বললে আমরা ব্রাইন ধরে ফেলবো যেটা হচ্ছে গাঢ় দ্রবণ। আর ডাইলেটেড লেখা থাকলে তো সেটা ডাইলেটেডই হবে। আর মোলটেন আলাদা কেস। তো এখানে হচ্ছে হাইড্রোজেন আর এখানে ক্লোরিন তৈরি হয়েছে। এখানে সোডিয়াম ব্রোমাইড ডাইলেটেড। এখানে সোডিয়াম থাকলে থাকুক না থাকলে না থাকুক সেটা না। আমরা হচ্ছে এটা হাইড্রোজেন পাচ্ছি ক্যাটায়নের ক্ষেত্রে। আর অ্যানায়নের ক্ষেত্রে এখানে পানি আর অক্সিজেন পাচ্ছি। এখন যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে lead ক্লোরাইড, এটা হচ্ছে aqueous সলিউশন। lead কিন্তু দেখো হাইড্রোজেনের উপরে অবস্থান, একদম উপরে। যখন একদম কাছাকাছি অবস্থানে পাবো তখন হচ্ছে আমরা একটু ঘনমাত্রার কনসিডারেশনটা এই ক্যাটায়নের ক্ষেত্রে নিয়ে আসবো। এটা যেহেতু একদম পাশাপাশি অবস্থান, লেডের ঘনমাত্রা হাইড্রোজেনের থেকে বেশি, তাই আমরা এই কেসে লেডকে হচ্ছে কনসিডার করছি ক্যাটায়নে বা ক্যাথোডে। ক্যাথোডে এসে লেড হচ্ছে চার্জমুক্ত হবে আর ক্লোরাইড যেটা অ্যাজ ইউজুয়াল এখানে ক্লোরিন গ্যাস হবে। আর ক্যালসিয়াম নাইট্রেট এখানে অ্যাকুয়াস। এখানে দেখো ক্যালসিয়াম থাকুক, সোডিয়াম থাকুক, ম্যাগনেসিয়াম থাকুক, ক্যাটায়নে এই লেডের মতো এক্সেপশন না হলে কিন্তু হাইড্রোজেনই ক্রিয়েট হচ্ছে। আর এখানে দেখো নাইট্রেট দেওয়া আছে। আমরা কি বলেছিলাম ওখানে হচ্ছে হ্যালোজেন বাদ দিয়ে অ্যাকুয়াসের ক্ষেত্রে যে কোনো যদি অ্যানায়ন থাকে তাহলে সেক্ষেত্রে পানি আর অক্সিজেন ক্রিয়েট হবে। তো এরকমভাবে হয়ে গেছে। তো আমি এখানে দেখো একটু লিখে রেখেছি জারণ বিজারণ। আমরা এই যে রিঅ্যাকশন গুলো দেখেছি এটা কিন্তু জারণ বিজারণ রিঅ্যাকশন আমরা দেখে ফেলেছি না বলো? ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন ত্যাগ করছে। তো আমাদেরকে ২ মার্কের জন্য অনুধাবনমূলকে বলতে পারে যে বিশ্লেষণ করো। তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তো তোমাদেরকে যেকোনো একটা নিতে হবে এক্সাম্পল, সেটাকে একটু বিশ্লেষণ করে ক্যাথোডে কি হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে এটা একটু ভেঙে, ভেঙে দেখাই দিবা। একটু নিজের মতো করে বর্ণনা লিখে দিবা তাহলে তোমরা অল সেট। ওকে। এরপরে হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক বলেছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝাচ্ছে? 1 ফ্যারাডের চার্জে জমাকৃত ধাতু, মানে আমরা যদি একটা সেটআপ তৈরি করি যেখানে ক্যাথোড অ্যানোড আছে, সেখানে 1 ফ্যারাডের চার্জ যদি প্রবাহিত হয় তাহলে কত গ্রাম ধাতু জমা হবে ক্যাথোডে? হ্যাঁ, ক্যাথোডে ধাতু জমা হবে। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু প্রায় সেম জিনিস, খালি ইউনিট আলাদা। এখানে দেখো 1 ফ্যারাডের চার্জ আর এখানে হচ্ছে 1 কুলম্ব চার্জ যদি প্রবাহিত হয়, এখানে দেখো 1 ফ্যারাডে মানে কত দেখছিলাম আমরা? ৯৬,৫০০ কুলম্ব। তো এটাতে ৯৬,৫০০ কুলম্বে কতখানি ধাতু বা জমা হচ্ছে, আর এটা হচ্ছে 1 কুলম্ব চার্জে কতখানি ধাতু জমা হচ্ছে। তো এটার সূত্র যেটা রাসায়নিক তুল্যাঙ্ককে E দিয়ে আমরা ডিনোট করছি, এটা হচ্ছে M/E। M হচ্ছে
আণবিক ভর যেটা যে ধাতুটার কথা বলছি এখানে কপার হলে কপারের আণবিক ভর 63.5 হবে। যদি সোডিয়াম হয় তাহলে সোডিয়ামে 23 বসবে। আর হচ্ছে তুল্য সংখ্যা। আমরা হচ্ছে তুল্য সংখ্যা সবাই জানি যে ধাতুর ক্ষেত্রে যে যোজনী সেটা হচ্ছে তুল্য সংখ্যা হবে। তারপরে যেমন সোডিয়ামের ক্ষেত্রে 1 হবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 হবে। তো ওই জিনিসটা হচ্ছে এখানে বসবে। মানে কতগুলো ইলেকট্রন হচ্ছে ট্রান্সফার করতে সক্ষম ওই ধাতুটা। আর এখানে Z এর ক্ষেত্রে যে সেম এখান থেকে 96,500 কুলম্ব কত ওরকম ঐকিক নিয়ম করে জাস্ট m/96,500 ইন্টু সেম সূত্র। তো এটাকে আমরা শর্ট এভাবে লিখতে পারি 96,500 কে আমরা F দিয়ে ডিনোট করি। আর হচ্ছে গ্রহণকৃত বা ত্যাগকৃত ইলেকট্রন m/EF। তো দেখো এখানে যে জমাকৃত ধাতু Z বা যত বেশি হবে ওই ক্যাথোডে হচ্ছে তত বেশি ধাতু জমা হবে। এটার কারণ কি এটা আমরা পরে যখন সূত্র দেখবো আরেকটা সূত্র দেখবো ফ্যারাডের সূত্র তখন আমরা হচ্ছে এটা ক্লিয়ার হব আরেকটু। কিন্তু এখানে হচ্ছে চার্জ ফিক্স থাকবে। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই ফ্যারাডের সূত্রতে। ফ্যারাডের সূত্র যেটা সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু ZQ। হ্যাঁ, এটা এখন কোথা থেকে আসলো তোমরা এটা জানো অলরেডি। আমি আজকে একটু রিভিউ করে দিচ্ছি যেহেতু আমাদের আজকে ওয়ান শট ক্লাস। আমি সবকিছু ডিটেইলে যেতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা এটা একটু বিবৃতিটা একটু দেখে নিবা ফ্যারাডের সূত্রের। তো W ইকুয়াল টু ZQ এইখান থেকে আমরা ফ্যারাডের দুইটা সূত্র পাবো, ফার্স্ট ল আর সেকেন্ড ল। দুইটা কিছুই না, একটা পয়সা আর এপার আর ওপার। এটা জাস্ট কারণ হচ্ছে যে একটা জিনিস এটা এভাবে স্ট্যাচু আছে, আমরা এদিক থেকে দেখলে একরকম এদিক থেকে দেখলে একরকম, কিন্তু পয়সা তো একটাই থাকে না। তো ওই রকমই দেখো W সমানুপাতিক Q আর এখানে W সমানুপাতিক Z। Z আর হচ্ছে আমরা ওখানে দেখলাম সেম, শুধু 96,500 এদিক ওদিক থাকে। তো এখানে W সমানুপাতিক যখন Q থাকছে তখন হচ্ছে Z কনস্ট্যান্ট। W কি, কত গ্রাম জিনিস বা ধাতু জমা হচ্ছে সেটা W। এটা হচ্ছে Q এর সমানুপাতিক, মানে এখানে Z যেটা ছিল রাসায়নিক তুল্যাঙ্ক বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ওটা হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু চার্জ নির্দিষ্ট। আর এটা হচ্ছে চার্জ নির্দিষ্ট থাকছে, এখানে চার্জ নির্দিষ্ট না, আর এখানে চার্জ নির্দিষ্ট আর রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে ভ্যারিয়েবল। তো এইখান থেকে আমরা যদি এই সূত্রটা W ইজ ইকুয়াল টু ZQ এটাকে আমরা একটু ভাঙি। তো Z এর মান আমরা যে আগে বের করলাম না m/EF, এটা বসাই দিয়েছি। আর Q সমান IT, এটা আমরা হচ্ছে ফিজিক্সে পড়ে এসছো তোমরা। তো এখানে হচ্ছে সবকিছু মিলায় W ইজ ইকুয়াল টু MIT/EF। এখানে আমি কয়টা স্টার দিয়ে রাখি কারণ হচ্ছে গিয়ে এই সূত্রের ব্যবহার আমরা আজকে অনেক করব। কারণ এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল আসে, যে 2-3টা টপিক আসতে পারে সে 2-3টা টপিকের মাঝে এইটা থেকে মাস্ট আসে, কোনো না কোনো বোর্ডে আসবেই। মানে এটা সব বোর্ডে আসার চান্সও আছে, আবার 2-একটা বোর্ডে মিস গেলেও কিন্তু এই টপিকটা থাকবে। তো এই সূত্রটা সবসময় মনে রাখবা, W ইজ ইকুয়াল টু MIT/EF। এখানে W হচ্ছে সঞ্চিত ভর, মানে কত গ্রাম ধাতু জমা হচ্ছে ক্যাথোডে। কিউ হচ্ছে চার্জ, টি হচ্ছে টাইম, সেকেন্ডে মনে রাখবা টাইম সবসময় আমরা সেকেন্ডে বসাবো, আর আই হচ্ছে অ্যাম্পিয়ার। এখন এই যে ফ্যারাডের সূত্র আমরা বের করেছি বা পড়ছি, এটা কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে। তো আমি দুই দিকে লিখে রেখেছি, এদিকে হচ্ছে সুবিধা। এখানে সুবিধা দেখো, মোলটেন বা অ্যাকুয়াস সব ক্ষেত্রে প্রযোজ্য। মোলটেন মানে গলিত অথবা যে হচ্ছে দ্রবণ, সে সব ক্ষেত্রে প্রযোজ্য থাকবে ফ্যারাডের সূত্র। চাপ ঘনমাত্রার প্রভাব তেমন একটা নাই। তারপরে হচ্ছে মানে আমাদের কোনো একটা নির্দিষ্ট চাপ বা ঘনমাত্রা মেনটেন করতে হচ্ছে না। এরপর হচ্ছে মৌলের সব জারণমানের জন্য প্রযোজ্য হবে। এটা একটা ভালো জিনিস, কারণ এক মৌল ডিফারেন্ট জারণমান প্রদর্শন করে, তো সবগুলোর জন্য প্রযোজ্য হয়। এরপরে হচ্ছে অসুবিধার ক্ষেত্রে বলছে যে টেম্পারেচারের প্রভাব আছে। হ্যাঁ, টেম্পারেচার প্রভাব এখানটাতে আছে, তো এটা একটু ঝামেলা, টেম্পারেচার মেনটেন করতে হবে। ইলেকট্রোলাইটের জন্য প্রযোজ্য কিন্তু মেটালিকের জন্য প্রযোজ্য না। মানে আমরা যে প্রথমে পড়লাম না, পরিবাহী হচ্ছে দুই রকম, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, একটা হচ্ছে ধাতব পরিবাহী। তো এটা তড়িৎ বিশ্লেষ্যের জন্য প্রযোজ্য থাকবে কিন্তু ধাতবের জন্য প্রযোজ্য হবে না ফেরাতে। আর এটা হচ্ছে একাধিক জারণ বিজারণ বিক্রিয়া হবে না। এখানে যে জারণ মান এই দুটো কিন্তু গুলায় যায়। একটা মৌলর জারণ মান বিভিন্ন হবে কিন্তু ওখানে কিন্তু বিক্রিয়া সেম একটাই থাকছে, কারণ মৌলটা সেম। তো যদি একাধিক জারণ বিজারণ বিক্রিয়া ঘটতে থাকে তাহলে সেখানে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। তো আরেকটা যেটা দেখছিলাম আমরা, যে এখানে দেখো যে Z বা জমা যত বেশি হবে, তো এইখানে এই সূত্রটা থেকে দেখো Z বা W যে ধাতু জমা হচ্ছে ওটা সমানুপাতিক। তো Z বা যত বেশি হবে তত বেশি ধাতু জমা হবে, সিম্পল। এরপরে হচ্ছে একটা ম্যাথ দেখে নেই। প্রথমে বলেছে যে পানির মধ্যে 40 মিনিট ধরে
10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কত গ্রাম পানি বিয়োজিত হবে, আর এটা হচ্ছে কত লিটার অক্সিজেন তৈরি হবে। এখানে হচ্ছে ফার্স্ট আমরা রিঅ্যাকশন লিখে নিব। এই অধ্যায়ের যে আমরা প্রবলেমগুলো সলভ করব, ওখানে ফার্স্টে রিঅ্যাকশনটা সমতাকৃত করে ফেলবা। হ্যাঁ, সমতাকৃত করার ক্ষেত্রে যেটা মনে রাখবা, যেটা বিয়োজিত, কতখানি বিয়োজিত বা কতখানি জমা হয়েছে, যেটার মান জানতে চাওয়া হবে সেটার সহগ 1 রাখবা। দেখো, যার হিসাব তার সহগ 1, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। না হলেও করা যাবে স্টয়কিওমেট্রি দিয়ে, কিন্তু একটু ঝামেলা হবে। তো দেখো, এখানে পানি যদি আমরা বিয়োজিত করি, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে হাফ অক্সিজেন। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, জাস্ট এখানে 1। কিন্তু এই রিঅ্যাকশনটা যে করেছি, এটার মহত্ব কোথায়? এটার মহত্ব হচ্ছে এর মান বের করতে। মানে এই রিঅ্যাকশনে এই পানিটা বিয়োজিত হওয়ার পরে ইলেকট্রনের শিফট কতটুকু হচ্ছে, এটা বের করতে হবে আমাদের এই সমতাকরণ থেকে। তো এখানে +2 ছিল, দেখো এখানে হাইড্রোজেন, এখানে এসে 0 হয়ে গেছে। তো এখানে এর মান হবে 2। W = MIT/2F। তাহলে এখানে m এর মান কত হবে? পানি, এখানে কি বলেছে, কত গ্রাম পানি বিয়োজিত হবে। তো এখানে m অবভিয়াসলি পানির ভর বসবে। I দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, আর T হচ্ছে 40 মিনিট। আমি বলেছি সময় সবসময় সেকেন্ডে বসাবো, দ্যাটস আমরা সময়কে সেকেন্ডে কনভার্ট করে ফেলেছি। আর 2F হিসাব করে পাচ্ছি 2.24 গ্রাম। এরপর বলেছে কত লিটার অক্সিজেন তৈরি হবে। এখন প্রশ্ন হতে পারে, আপু আমরা তো এখানে গ্রামের হিসাব করছি, লিটার কোথা থেকে আসলো? দেখো, এটা হচ্ছে পরিমাণগত রসায়নের সাথে লিঙ্ক আপ করে ফেলেছে, যে আমরা W = MIT/EF পাচ্ছি। এখানে যদি আমরা m কে এই সাইডে নিয়ে চলে আসি, W/m, কিছু কি মনে পড়ছে? হ্যাঁ, এটা সমান হচ্ছে L। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা হচ্ছে n এর সমান। তো n সমান W/m সমান হচ্ছে V/22.4। আমরা জানি STP-তে V/22.4 হয়। তো আমরা যেহেতু এখানে অন্য কোনো কন্ডিশন দেয়া নাই, তাই আমরা STP-তে হিসাব করে ফেলছি। IT/EF, তারপরে এখানে মান বসায় আমরা V বা কত লিটার অক্সিজেন তৈরি হচ্ছে সেটা পেয়ে গেছি। কিন্তু দেখো, এই দুটো রিঅ্যাকশন কিন্তু সেম, কিন্তু অক্সিজেনের সহগ এখানে হাফ, ওখানে 1। ওই যে বলেছিলাম, যার হিসাব করব তার সহগ 1 রাখতে হবে। এই জন্য এই দুটো রিঅ্যাকশন আমি তোমাদেরকে দেখিয়েছি, এই ম্যাথটা নিয়েছি। এরপরে হচ্ছে আছে ঘনমাত্রা, আমাদের একটা টপিক। এই টপিক থেকেও সিকিউতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ঘনমাত্রা পরিবর্তন কতটুকু হচ্ছে বা এরকম টাইপের। তো মনে রাখবা, এখানে হিসাবে ক্যাথোডের কাজ নাই, ক্যাথোড হচ্ছে দুধ ভাত। হ্যাঁ, তো দুইটা কেস দেখতে পাচ্ছি। ফার্স্ট কেসে বলা হয়েছে তড়িৎদ্বার সমান দ্রবণ। তড়িৎদ্বার সমান দ্রবণ মানেটা কি? এটা হচ্ছে যে অ্যানোড, মানে ফার্স্টে ক্যাথোডের কোনো কাজ নাই বলে দিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে ক্যাথোডকে আমরা এখানে গণনায় নিচ্ছি না যে ক্যাথোড কোন ধাতুর তৈরি। ক্যাথোডের কাজ হচ্ছে ওর উপরে শুধু প্রলেপ পড়বে। এখন অ্যানোড যেটা, সেটা যে ধাতুর থাকবে কেস 1-এ, সেটাই দ্রবণ আমরা পাত্রের মধ্যে পাবো। তার মানে অ্যানোড আর দ্রবণের যে ক্যাটায়ন, সেটা হচ্ছে সেম থাকছে। তো এই সেম থাকলে কি ঘটনা ঘটছে দেখো, এটা যদি নিকেলের তড়িৎদ্বার হয়, আমরা যখন বিদ্যুৎ চালনা করব, তখন হচ্ছে এটা বিশ্লেষিত হয়ে এখান থেকে, এটা যেহেতু রিঅ্যাক্টেবল, এটা হচ্ছে কি বলবো, নিরপেক্ষ তড়িৎদ্বার না, তো তখন এখান থেকে নিকেল চার্জ যুক্ত হয়ে নিকেল 2+ হয়ে দ্রবণের মধ্যে আসবে। এরপরে এই নিকেল 2+ আবার চার্জ মুক্ত হয়ে ক্যাথোডে গিয়ে জমা হবে। হ্যাঁ, দেখো, অ্যানোডে নিকেল থেকে নিকেল 2+ হচ্ছে, ক্যাথোডে হচ্ছে নিকেল 2+ থেকে নিকেল হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু পাত্রের মধ্যে অলরেডি নিকেল আছে, কিন্তু এই নিকেলের কোনো কাজ হচ্ছে না, কারণ অলরেডি আমি নিকেল পাচ্ছি, ওই নিকেল আবার জমা হচ্ছে। মানে এরকম ভাবে এখান থেকে আসছে, আবার এখান থেকে যাচ্ছে। এখানে যারা ছিল, যখন চেঞ্জ হচ্ছে না, এই জন্য এই কেসে ঘনমাত্রা সেম থাকবে, কিন্তু এখানে শুধু হচ্ছে অ্যানোডের ক্ষয় হবে। আমি লিখি, অ্যানোড ক্ষয় হতে হতে এক সময় কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে কেস 2 যেটা, সেখানে তড়িৎদ্বার নিরপেক্ষ। তড়িৎদ্বার নিরপেক্ষ বলতে আমরা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বারকে ইউজ করছি। এখানে নিকেল সেম দ্রবণ আমরা এখানে নিয়েছি, নিকেল ক্লোরাইড। এখানে ক্লোরিন হচ্ছে চার্জ মুক্ত হয়ে অ্যানোডে যাবে, আর নিকেল
ক্যাথোডেই যাবে। কিন্তু আগের কেসে যেমন আমরা অ্যানোড থেকে নিকেল পাচ্ছিলাম, ওই নিকেলটা আবার ক্যাথোডে যাচ্ছিল। এখানে অ্যানোড থেকে নিকেল আসছে না, আমাদেরকে এখানে দ্রবণে নিকেলটাকে ইউজ করতে হচ্ছে। তো এখানে দেখো অ্যানোডে হচ্ছে ক্লোরিন হচ্ছে আর ক্যাথোডে হচ্ছে নিকেল ধারে প্রলেপ পড়ছে। প্রলেপ পড়বে এভাবে এখানেও প্রলেপ পড়বে। আচ্ছা এখানে এটা কি হয়েছে? তারপর এখানে যেহেতু নিকেল এখান থেকে চলে যাচ্ছে, ক্লোরিনও এদিকে যাচ্ছে, নিকেল এই সাইডে আসছে, তাই জন্য এখানকার ঘনমাত্রাটা কমে যাবে। এখন এই ঘনমাত্রাটা কমে গেলে ঘনমাত্রার পরিবর্তন কত হচ্ছে সেটা তো আমাদেরকে বের করতে বলতেই পারে। তো সেটার জন্য আমরা এটা ধাপে ধাপে করতে পারি, কিন্তু এই সূত্রটা সরাসরি ইউজ করতে পারবো। এখানে দেওয়া আছে এস প্রাইম হতো এটা এস প্রাইম S prime is equal to VS। এখানে যখন আমরা সামনে একটা প্রবলেম দেখব, সেখানে দেখব যে ঘনমাত্রা আর আয়তন দেয়া থাকবে। তো ওইখান থেকে আমরা মোল বের করব। প্রথম মোল W/M এটাও মোল, হ্যাঁ? এটা এরকমভাবে বলতে পারি N1 - N2, এই যে N1 - N2/V। তো এখানে হচ্ছে প্রথমে N1 যেটুকু, তারপরে এই W/M মানে কতটুকু জমা হচ্ছে এখানটাতে বা কতটুকু W আমাদের চলে গেল, ধাতু হচ্ছে প্রলেপ পড়ছে কতটুকু, ওই Wটা এখানে W/M। আর হচ্ছে আয়তন যেটা ছিল আয়তন সেম থাকছে দ্রবণের। তো এখান থেকে আমরা ঘনমাত্রা পরিবর্তিত ঘনমাত্রা পেয়ে যাব, হ্যাঁ? তো এখানে দেখো প্রলেপ সমাচার বা প্রলেপের একটা ব্যাপার আর ম্যাথ আসতে পারে, এটা সচরাচর আসে না বাট আসতেই পারে। এখানে আমরা হচ্ছে কত মানে এন যে বের করব যে কতগুলো চামচ বা বস্তু বা মার্বেল এরকম বলতে পারে যে হচ্ছে ফার্স্ট থেকে যে একটা সিস্টেম দেওয়া আছে, ওখানকার কিছু কন্ডিশনস যেটা দেওয়া আছে, এখানে কতখানি ধাতু প্রলেপ পড়ছে বা কতটুকু ধাতু যাচ্ছে ক্যাথোডে, ওই ধাতু দিয়ে তোমাকে বলতে পারে কোনো একটা ডেটা দেওয়া আছে যে মার্বেল বা চামচের আয়তন বের করার। ওই ওই ডেটার যে চামচ বা মার্বেল কতগুলো সংখ্যকের উপরে ওই ধাতুটা দিয়ে প্রলেপ দিতে পারবো। তো কতগুলো সংখ্যক সেখানে হচ্ছে ধাতুর আয়তন আমরা যেটা ম্যাথ থেকে বের করব ভার্সেস হচ্ছে প্রলেপকৃত বস্তুর আয়তন, হ্যাঁ? প্রলেপকৃত বস্তুর আয়তনের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, আমাদেরকে শুধুমাত্র প্রলেপে কতটুকু লাগছে, পুরো বস্তুর আয়তন নিয়ে আমাদের কাজ নেই। প্রলেপে কতটুকু বস্তুর আয়তন যাচ্ছে সেটুকু নিয়ে কাজ। তো আমরা হচ্ছে ভি উইথ মাইনাস ভি উইদাউট, তো আমরা ম্যাথটা দেখলে বুঝতে পারবো যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো মার্বেলের উপর 0.1 সেন্টিমিটার পুরু প্রলেপ দেওয়া যাবে। এটা হচ্ছে নিকেলের আয়তন দেওয়া আছে, এভাবে নিকেলের আয়তন দেওয়া থাকবে না, এটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি বের করতে হবে। যেমন হচ্ছে এখানে দেখো আমরা এখান থেকে হিসাব করে W পাবো। আগের যে ম্যাথগুলো দেখলাম না, এই যে এখান থেকে এরকম W পাবো। এরপরে তোমাকে ঘনত্ব দেয়া থাকতে পারে, ঘনত্ব থেকে যে W আর ঘনত্ব দেয়া থাকলে আমরা আয়তন বের করতে পারি। ওইভাবে হচ্ছে যে D = W/V যে সূত্রটা, ওইখান থেকে আমরা V বের করব। তারপরে ওইখানে এই এই হিসাবটা করতে হবে। তো 0.1 সেন্টিমিটার পুরো প্রলেপ দিতে হবে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের মার্বেলের উপরে। এখন মার্বেল কি? মার্বেল হচ্ছে একটা গোলক। তো গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। কিন্তু আর কিউবের জায়গাতে দেখো ভি উইথ আর ভি উইদাউট। আর যেহেতু আমাদের চলক বা চেঞ্জেবল, তো এখানে দেখো প্রলেপের পরে 1.1 সেন্টিমিটার হবে, তো এখানে হচ্ছে 1.1 সেন্টিমিটার কিউব মাইনাস 1 কিউব। তারপরে এখান থেকে ভিএম পেয়ে যাব, ভি নিকেল দেয়া আছে বা বের করব আমরা, আর ভিএম দিয়ে এখান থেকে পাবো। তো এখানে দেখো আমি হচ্ছে আয়তন দিয়ে একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি। কেন? কারণ আমাদেরকে যদি প্রলেপের ম্যাথ করতে হয় ওখানে কিন্তু সূত্র দেয়া থাকবে না। সো আমাদেরকে বিভিন্ন ধরনের স্ট্রাকচার বা ফর্মসের আয়তনের সূত্রগুলো মনে রাখতে হবে। কি সেটা হতে পারে অর্ধগোলক, গোলক, তারপরে সিলিন্ডার, তারপরে কি বলবো নরমাল ধরনের কোন, এরকম কয়েকটা যেগুলো নন ফিগার্স, সেগুলোর আয়তন তোমরা একটু মনে রাখবা, হ্যাঁ? এরপরে আছে হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা হচ্ছে কি? রোধ হচ্ছে কোনো একটা ধাতু বা পরিবাহক যেটা, সেটার তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার যে ধর্ম, সেটা হচ্ছে রোধ। পরিবাহিতা হচ্ছে ওইটা কতটুকু হেল্প করছে আমাদের ইলেকট্রন প্রবাহকে বা তড়িৎ প্রবাহকে। তো এই পরিবাহিতাটা কয়েক রকমের হতে পারে: আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্য পরিবাহিতা। আমরা হচ্ছে আপেক্ষিক রোধ জানি যে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড
ডেটা বা স্ট্যান্ডার্ড ভ্যালুতে যে পরিবাহিত হয়, যেমন হচ্ছে 1 একক দৈর্ঘ্য, একক ক্ষেত্রফলে বা একক টেম্পারেচারে যে বা একক রোধ যেটা থাকে, সে এককের যে হিসাবটা সেখানে হচ্ছে আমরা আপেক্ষিক রোধ পেয়ে থাকি, হ্যাঁ? তো আপেক্ষিক রোধেরই উল্টা যেটা সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা কি? কাপ্পা। তো কাপ্পার সূত্র হচ্ছে L/RA। এটা যেটা সূত্র বলতে পারো যে একক দৈর্ঘ্যে বা ১ মিটার বা ১ সেন্টিমিটার, আমরা এখানকার হিসাবগুলো সেন্টিমিটারে করব। ১ সেন্টিমিটার দূরে অবস্থিত ২ টা হচ্ছে তড়িৎদ্বার, ১ সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তড়িৎদ্বারগুলো হবে। যে একক রোধের বা ওই যে ১ সেন্টিমিটার দূরে অবস্থিত ১ সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ২ টা তড়িৎদ্বারের মধ্যবর্তী যে স্থানটা থাকছে, ওইখানে যে একক পরিবাহিতাটা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করবো। এটাকে কি বলছে? কাপ্পা। তো এখানে হচ্ছে সূত্রটা L/RA। তোমরা এই আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এইগুলোর যে সংজ্ঞাগুলো ওগুলো একটু দেখে রাখবা, কারণ কয়ের জন্য মানে ১ মার্কের জন্য তোমাদের চলে আসতে পারে। তো আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে পার ওহম পার সেন্টিমিটার। এরপরে হচ্ছে এখানে যে আমরা L/A দেখতে পাচ্ছি, এটাকে সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক বলবে। তোমাদেরকে এটা এমসিকিউতে আসতে পারে যে সেল কনস্ট্যান্ট কোনটা, নিচে কয়েকটা হচ্ছে অপশন থাকবে। তো L/A এটা হচ্ছে সেল কনস্ট্যান্ট। এরপরে হচ্ছে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার সূত্র প্রায় সেম। মোলার পরিবাহিতা হচ্ছে এখানে আমাদের মেকানিক্যাল যে সেটআপ সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে। দেখো, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এই ব্যাপারগুলো। এখানে হচ্ছে সাথে ঘনমাত্রার ব্যাপারটা আমরা অ্যাকাউন্টে নিচ্ছি। তো এইজন্যই সূত্র হচ্ছে কাপ্পা, যেটা মোলার আপেক্ষিক পরিবাহিতাকে আমরা ঘনমাত্রা বা সি দিয়ে ভাগ করে ফেলছি। আর এই ১,০০০ টাকা ওই সেন্টিমিটার বা ঘনমাত্রার যে ইউনিট কনভার্সনের জন্য ১,০০০ টা আমরা ইউজ করছি। এটা একটু ডিটেইলসে তোমরা যদি জানতে চাও কমেন্ট করিও, আমি হচ্ছে তোমাদেরকে ছবি দিব। এইখানে হচ্ছে এই মোলার পরিবাহিতার একক সেটা হচ্ছে পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল। এরপর তুল্য পরিবাহিতা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, সাপোজ সোডিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, দুটা থেকে আমরা ক্লোরিন পাচ্ছি বা ক্লোরাইড পাচ্ছি, কিন্তু একটার কিন্তু E1, একটার হচ্ছে 2। কিন্তু আমরা যখন স্ট্যান্ডার্ড কোনো একটা কিছুতে কাজ করব, তখন আমাদেরকে সেম টাইপের জিনিস নিয়ে কাজ করতে হবে, তো সেম পরিমাণ নিয়ে কাজ করতে হবে। তো আমরা সেরকমভাবে এখানে দিয়ে ভাগ করে সেই স্ট্যান্ডার্ড করে ফেলবো ব্যাপারটাকে, যে যেন বিভিন্ন ধরনের কম্পাউন্ড বা কম্পাউন্ড নেই বা মানে হচ্ছে বিভিন্ন ধরনের যদি সাবস্টেন্স নেই বা দ্রবণ নেই, সেগুলোতেও যেন আমরা সেম মানটা পাই। তো এই তুল্য পরিবাহিতাকে হচ্ছে 1000 কাপ্পা বাই সি, এটা হচ্ছে মোলার পরিবাহিতা। শুধু নিচে একটা এক্সট্রা তুল্য সংখ্যা যেটা, ওইটা যোগ হচ্ছে, গুণ হয়ে যাচ্ছে এখানে 1000 কাপ্পা বাই ইসি। আর এটার যে কি বলবো আমাদের একক, সেটা হচ্ছে পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এখানকার এককগুলো মনে রাখবা। আপেক্ষিক পরিবাহিতার একক কি? পার ওহম পার সেন্টিমিটার। মোলার পরিবাহিতার একক কি? পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল। আর তুল্য পরিবাহিতার একক কি? পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তারপর আমাদের কি আছে? এরপরে আছে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। তার মানে হচ্ছে আমরা একটু আগ পর্যন্ত যেটা দেখলাম, আগের স্লাইড পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ সেল ছিল। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। মানে এখানে আমাদের কেমিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করব। হ্যাঁ, এটার উদাহরণ হচ্ছে ব্যাটারি। আর তড়িৎ বিশ্লেষণের যে উদাহরণ যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে ইলেকট্রোপ্লেটিং এর কথা আমরা শুনেছি। ইলেকট্রোপ্লেটিং হতে তড়িৎ বিশ্লেষণ কাজ করে। আর ব্যাটারি তৈরি হয় হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে। এখন আমি আগে বলেছি, আবার লেখা আছে যে ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোড হচ্ছে ইলেকট্রন ফ্যাক্টরি বা নেগেটিভ হবে, অ্যানোড নেগেটিভ হবে। আর এখানে হচ্ছে জারণ হয়, অ্যানোডে জারণ হয়। সবসময় মনে রাখবা ২ ক্ষেত্রে অ্যানোডে জারণ হবে। আর জারণ কার হবে? সিরিজে যে উপরে থাকবে তার জারণ হবে। এখন হচ্ছে উদাহরণ, ইলেকট্রোকেমিক্যাল সেলের সবচেয়ে কমন উদাহরণ সেটা হচ্ছে গ্যালভানিক সেল। এটাকে যদি আমরা কপার আর জিঙ্ক ইউজ করি, তাহলে এটা কিন্তু ড্যানিয়েল সেলও বলা হয়। এটাকে হচ্ছে
ওকে, এটাকে ড্যানিয়েল সেলও বলা হয়। এখন এই যে স্ট্রাকচারটা দেখছো এটা কিন্তু একদিনে বা হুট করে তৈরি হয়ে যায়নি। অনেকগুলো ফরমেশন, ট্রায়াল অ্যান্ড এরর এর পরে এটা গিয়ে আমরা তৈরি করতে পেরেছি যেখান থেকে আমরা ইলেকট্রিসিটি ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ? পুরো সেলের মাধ্যমে। এই পাশে দেখো এটা হচ্ছে ক্যাথোড, এখানে কপার ইলেকট্রোড দেওয়া আছে। এই সাইডে অ্যানোড, এখানে জিঙ্ক ইলেকট্রোড দেওয়া আছে। মাঝে হচ্ছে লবণ সেতু দেওয়া। লবণ সেতুর কাজ হচ্ছে পুরো যে সেটআপ এটাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করা। লবণ সেতুর কাজগুলো, ইম্পর্টেন্স গুলো এগুলো হচ্ছে তোমরা পড়ে রাখবা। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে লবণ সেতুতে কি ইউজ করা যাবে? পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, আরো ২-১ টা জিনিস ইউজ করা যাইতে পারে। তোমরা একটু দেখে রাখবা। কিন্তু এই ৩ টা হচ্ছে মেইনলি আমরা জেনে থাকি। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এখানে একটা ভোল্টমিটার থাকবে, ইলেকট্রিসিটি বা ভোল্টেজের যে আপস অ্যান্ড ডাউনস থাকবে ওটা হচ্ছে জানার জন্য। কপার সালফেট দ্রবণ, জিঙ্ক সালফেট দ্রবণ। তো এখানে হচ্ছে অ্যানোডের রিঅ্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক 2+ হচ্ছে অ্যানোডের জারণ হচ্ছে। আর ক্যাথোডে বিজারণ হয় কপার 2+ থেকে কপার তৈরি হচ্ছে। এটা হচ্ছে ফুল সেল রিঅ্যাকশন। হ্যাঁ? এরপরে আমাদের আছে হচ্ছে বিভব। আ বিভবের ২ রকম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড বিভব আর নন স্ট্যান্ডার্ড বিভব। স্ট্যান্ডার্ড বিভবে হচ্ছে ঘনমাত্রাটা 1 মোলার থাকবে। আ আর এদিকে যেটা টেম্পারেচার সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার থাকবে। মানে ওটা চেঞ্জ হবে না, আদর্শ 1 এ থাকবে। নন স্ট্যান্ডার্ড যেটা সেটার ক্ষেত্রে আমরা নার্সড এর যে সূত্রটা সেটা ইউজ করব। সেখানে অবশ্যই 1 থাকবে না, ঘনমাত্রাটা চেঞ্জ হবে, প্রেশার চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে বিভব, জারণ বিভব, বিজারণ বিভব, কোষ বিভব। এটা এটা হচ্ছে আমরা জেনে আসছি জারণ বিভব, বিজারণ বিভব মানে হচ্ছে কতটুকু শক্তি বা কতটুকু ইলেকট্রিসিটি ক্রিয়েট করছে। তো এখন আমি জারণ বিভব, বিজারণ বিভবের কিছু মান আমি দিয়ে রেখেছি। আগেই বলেছিলাম না জারণ বিভব আর বিজারণ বিভব একটা মৌলের ক্ষেত্রে সেম, খালি হচ্ছে চিহ্ন আলাদা। দেখো জিংকের ক্ষেত্রে জারণ বিভব 0.76 ঠিক সেম ভাবে বিজারণ বিভব 0.76 কিন্তু মাইনাস। তো সবগুলোর ক্ষেত্রেই সেম থাকবে। কপারের ক্ষেত্রে 0.34 ভোল্ট, হাইড্রোজেন হচ্ছে 0 থাকে, ওইটা একদম মিডল পয়েন্টে থাকে হাইড্রোজেন। তো তোমরা এরকম জিঙ্ক, কপার, হাইড্রোজেন এগুলো হচ্ছে বেশি ইউজ হয়। সাথে হচ্ছে আয়রন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম এগুলো একটু মনে রাখবা, একটু দেখে নিবা। এগুলো জারণ বিজারণ বিভবগুলো। ম্যাগনেসিয়াম এখানে 2.34 ভোল্ট থাকে। এরপরে হচ্ছে কোষ বিভবকে আমরা কিভাবে ক্যালকুলেট করব একটা ম্যাথের মধ্যে। সেল হচ্ছে অ্যানোডে অক্সিডেশন বা জারণ বিভব হচ্ছে অ্যানোডের, প্লাস ক্যাথোডের হচ্ছে বিজারণ বিভব। তো আমি যখন অ্যানোডের অক্সিডেশন বা জারণ বিভব ইউজ করবো আর ক্যাথোডের বিজারণ বিভব ইউজ করবো তখন কিন্তু দুটাই পজিটিভ হচ্ছে। আর আমি যখন অ্যানোডে হচ্ছে জারণ বিভব ইউজ করছি, সাথে আমার মনে হলো আমি ক্যাথোডেও জারণ বিভব ইউজ করবো। কিন্তু ক্যাথোডে কিন্তু অ্যাকচুয়ালি বিজারণ হচ্ছে, তখন গিয়ে এখানে মাইনাস চিহ্নটা ইউজ করা হচ্ছে ক্যাথোডের আগে। তো আমি হচ্ছে ক্যাথোডের তো বিজারণ হচ্ছে, তো আমার এবার মনে হলো আমি হচ্ছে অ্যানোডেও বিজারণ করব, তখন অ্যানোডে মাইনাস হবে। তো আমরা এই ৩ ভাবেই কিন্তু কোষের বিভব ক্যালকুলেট করতে পারবো, কোনো ভুল থাকবে না। তোমরা যেটাতে মানে হচ্ছে যেটাতে used to হবা বা যেটা ইজি লাগবে সেটা করবা। বাট বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্টে ইউজ করা হয় যেটা হচ্ছে আসল এক্সাক্ট, যে অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে। তো ওই হিসাবটাই করা হয়। তো এখানে সেল হিসাব করার পরে আমরা যদি মান পজিটিভ পাই তাহলে মনে রাখবা পজিটিভ পেলে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত কোষ। সেখানে হচ্ছে একাই কোষের যে বিক্রিয়াগুলো সেটা চলছে, এটা থেমে যায় না, স্টপ হয়নি। তো পজিটিভ কোষ যদি হয় সেটা হচ্ছে কি হবে, মান সেলের মান 0 থেকে বেশি হবে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। এখন হচ্ছে কোষ সমীকরণ ও প্রকাশ। আমাদেরকে এক্সামে বলতে পারে যে হচ্ছে এই যে চিত্র দেখলাম না আমরা গ্যালভানিক কোষের, এরকম এই যে গ্যালভানিক কোষের একটা চিত্র দেখলাম, এরকম একটা চিত্র বা অন্য ডিফারেন্ট ভাবে কোনোভাবে একটা চিত্র কাঠামো দিয়ে তোমাকে বলতে পারে এখানকার কোষ বিক্রিয়া লিখো বা সেল রিপ্রেজেন্ট করো যে কিভাবে কি হচ্ছে এখানটাতে। তো ওইটা রিপ্রেজেন্ট করতে হবে কিভাবে, যে হচ্ছে ইলেকট্রোড স্ল্যাশ ইলেকট্রোলাইট, তারপর এই চিহ্নটা দিয়ে হচ্ছে লবণ সেতুকে বোঝায়, ২টা দাঁড়ির মতো। তারপর আবার ইলেকট্রোলাইট, ইলেকট্রোড। হ্যাঁ, এখানে দেখো জিঙ্ক, আমি গ্যালভানিক কোষটাকে ফার্স্টে যদি রিপ্রেজেন্ট করি, ওখানে দেখো জিঙ্ক ছিল কোথায়, অ্যানোডে। জিঙ্ক ছিল অ্যানোডে। তো আমরা ফার্স্টে অ্যানোডে বা জারণটাকে আগে দেখাবো। পাশে হচ্ছে ফার্স্টে জারণ দেখাবো, তারপর বিজারণ দেখাবো। তো হচ্ছে এখানে জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2+ অ্যাকুয়াস হলো।
লবণ সেতু দেওয়া, তারপর কপার 2+ থেকে কপার সলিড হলো। এটা জাস্ট ট্রান্সফরমেশন হচ্ছে সলিড থেকে অ্যাকুয়াস, অ্যাকুয়াস থেকে আবার সলিড, মাঝে লবণ সেতু। তো এরপরে হচ্ছে দেখো এখানে আবার হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস, কপার এটা তো সেম, কিন্তু সামনে দেখো প্লাটিনাম দেওয়া আছে। তো এখানে কি লেখা আছে দেখো, সলিড না হলে মানে দেখো হাইড্রোজেন তো গ্যাস, ওটার কিন্তু তড়িৎদ্বার তৈরি করা সম্ভব হচ্ছে না, আমরা গ্যাস দিয়ে কিভাবে একটা ফ্রেম বানাবো, কিন্তু আমাদের তো ফ্রেম দরকার একটা সিস্টেমের জন্য। তখন হচ্ছে প্লাটিনাম যেহেতু নিরপেক্ষ, কোনো বিক্রিয়া করছে না, জাস্ট তোমাকে সাপোর্ট দিয়ে রাখবে, তো এই সাপোর্টের জন্য প্লাটিনাম ফ্রেম ইউজ করব। প্লাটিনামটা এখানে ইউজ করছে, আমি লবণ আমরা যেরকম স্ট্রাকচার ইউজ করবো সেরকম ভাবে কোষ প্রকাশের ক্ষেত্রে দেখায় দিব। আবার এরপরে হচ্ছে বলেছে প্লাটিনাম এখানে আয়রন অ্যাকুয়াস থেকে আয়রন, অ্যাকুয়াসই হচ্ছে 2+ থেকে 3+ হচ্ছে, সেম স্টেট, স্টেট কিন্তু সেম থাকে। দেখো অ্যাকুয়াস থেকে অ্যাকুয়াস হচ্ছে, আয়রন গ্যাস হয়ে যাচ্ছে না বা আয়রন সলিডও হয়ে যাচ্ছে না। আর এর সাথে হাইড্রোজেনেরটা আগের মতে প্লাটিনাম স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। ভৌত অবস্থা যেহেতু সেম সলিড হচ্ছে না, এই জন্য আমরা এখানে প্লাটিনাম ইউজ করছি। আর ভৌত অবস্থা সেম বলে এখানে আমরা কমা ইউজ করছি। এই দেখো সলিড না হলে প্লাটিনাম ফ্রেম ইউজ করব, সেম ভৌত অবস্থা হলে কমা ইউজ করব। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভৌত অবস্থা, সরি ভৌত অবস্থা হচ্ছে আমরা উল্লেখ করতে হবে। ভৌত অবস্থা আমরা কখনোই মিস করা যাবে না, ভৌত অবস্থা মিস করলে কিন্তু মার্ক কাটা যেতে পারে, তো আমরা ভৌত অবস্থাকে সবসময় উল্লেখ করব। এরপরে দেখো এখানে কপার, কপার 2+ হয়েছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে। এটা দেখে কিরকম যেন উল্টা উল্টা লাগছে না, কারণ গ্যালভানিক সেলে কিন্তু এর উল্টা রিপ্রেজেন্টেশন আমরা দেখি। আসলে এটা উল্টা, প্র্যাকটিক্যাল থেকে যখন আমরা উল্টা সেল রিপ্রেজেন্টেশন দেখতে পাবো তখন আমরা জানবো যে ই সেলটা নেগেটিভ হবে। নর্মালি যদি পজিটিভ হয় তাহলে ই সেলটা পজিটিভ, এখানে এসে নেগেটিভ হয়ে যাবে, কারণ আমরা উল্টা রিপ্রেজেন্ট করেছি সেলটাকে। এরপরে হচ্ছে আছে পাত্র বিভ্রান্তি। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে এটা হচ্ছে 1 নাম্বারে বলতে গেলে, কারণ হচ্ছে কার পাত্রে কোনটাকে রাখতে পারবো, রাখা যাবে কিনা, এই কোশ্চেনগুলো এমসিকিউতে আসতে পারে, গয়ে আসতে পারে, ঘয়ে আসতে পারে, মানে এটা যেখানে ইচ্ছে সেখানে বসাই দিবে এই ম্যাথটাকে। এখন হচ্ছে কোনো বিক্রিয়া এখানে মানে যদি বিক্রিয়া হয় তাহলে রাখা যাবে না, যদি বিক্রিয়া না হয় তাহলে রাখা যাবে। আর এখানে হচ্ছে পাত্র বিভ্রান্তিতে ফার্স্টে যে ব্যাপারগুলো মাথায় রাখবা তাহলে ইজি হবে আমাদের ডিসকাস করা, সেটা হচ্ছে পাত্রকে অ্যানোড ধরে নিতে হবে। মানে যে পাত্রে বলা হলো, সাপোজ জিঙ্ক বলা হলো, জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা, তাহলে জিঙ্ককে হচ্ছে আমরা অ্যানোড ধরবো। অ্যালুমিনিয়ামের পাত্র বলে অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোড হবে। বাকি প্র্যাকটিক্যালি কোনটা অ্যানোড প্র্যাকটিক্যালি কোনটা ক্যাথোড ওটা ভাবতে যাবে না, যার কথা বলা হবে তাকে আমরা অ্যানোড ধরবো, এটা হচ্ছে মেইন হবে। ফর এমসিকিউতে যদি আমাদের শর্টকাটে মনে মানে হুট করে তো আমরা হচ্ছে যখন ক্যালকুলেট করতে যাবো জারণ বিভাগ বিজন বিভাগ মনে নাও থাকতে পারে, কিন্তু সিরিজ যেটা সেটা কিন্তু আমাদের সবার মনে থাকে। তো ওইটা থেকে আমরা কিভাবে সহজে এমসিকিউর জন্য বের করতে পারবো, বা আমরা যে ক্যালকুলেশন করেছি সেটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা ডাবল চেক করতে পারবো ওইটাতে, সেটা হচ্ছে পাত্র সিরিজে যদি নিচে থাকে তাহলে হচ্ছে ওই পাত্রে আমরা রাখতে পারবো। মানে একটা পাত্র থাকবে, ক্যাথোডও তার একটা থাকবে, তো যদি পাত্রটা সিরিজের নিচের দিকে হয় তাহলে মনে রাখবা যে ওই পাত্রে আমরা রাখতে পারবো। আর যখন হচ্ছে ম্যাথ করবো সেখানে হচ্ছে ই সেল যদি পজিটিভ হয়, পজিটিভ মানে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে না, কারণ তখন পাত্র ক্ষয় হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো আমরা গ্যালভানিক সেল দিয়ে উদাহরণটা দিয়েছি যে জিঙ্ককে পাত্র যদি ধরি তাহলে জিঙ্ক অ্যানোডে থাকবে, অ্যানোডে হচ্ছে জারণ হবে, আর কপার হচ্ছে ক্যাথোডে থাকবে, এখানে ক্যাথোডে বিজারণ হবে। তো জিঙ্কের জারণ বিভব আমরা কত দেখেছি, 0.76, 0.76 দিয়েছি। কপারের বিজারণ বিভব 0.34, তো এটা হচ্ছে গ্যালভানিক সেলের হচ্ছে কোষ বিভব যেটা, সেটা হচ্ছে 1.1 ভোল্ট। 1.1 ভোল্ট ইজ গ্রেটার দ্যান 0 অবভিয়াসলি। তো এটা হচ্ছে পজিটিভ যেহেতু, তার মানে স্বতঃস্ফূর্ত, তাহলে আমরা এই পাত্রে রাখতে পারবো না কপারকে। এরপরে হচ্ছে নার্স ইকুয়েশন, আমাদের আজকের চ্যাপ্টার সর্বশেষ টপিক। আর ইম্পর্টেন্সের দিক দিয়েও এটা ওই 1-2 নিয়ে মারামারি করবে, পাত্র বিভ্রান্তি, নার্স এগুলো। তো হচ্ছে নার্স ইকুয়েশনটা কোথা থেকে আসছে, আমরা কিন্তু সবসময় যখন মানে আমাদের জীবনেও সবকিছু স্ট্যান্ডার্ড ভ্যালু অনুযায়ী মেনটেন হয় না, সবকিছু সবসময় স্ট্যান্ডার্ড হয় না।
তো যখন স্ট্যান্ডার্ড না হবে তখনও তো আমাদেরকে জীবন চালায় যেতে হবে। তো যখন আমরা 1 অ্যাটমসফিয়ার অথবা 1 মোলার কনসেন্ট্রেশন পাচ্ছি না, তখন আমাদেরকে হিসাব করতে হবে ওই সাবস্টেন্স গুলো বা ওই লিকুইড বা ওই দ্রবণের সলিউশনের জন্য। তো তখন হচ্ছে নার্নস্ট ইকুয়েশনের উদ্ভব ঘটে ওইটারও সেল বিভব বের করার জন্য। তো নন স্ট্যান্ডার্ড ভ্যালুর জন্য আমরা ইউজ করছি এখানে প্রথমে সূত্র যেটা লেখা আছে সেটা হচ্ছে del G is equal to del G naught plus RT ln Q। এখন হুট করে del G কোথা থেকে চলে আসলো? আচ্ছা, আপু যখন বলছে এটা একটু হচ্ছে দেখে নাও। del G হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, মানে মুক্ত শক্তির পরিবর্তন বলতে গিয়ে হচ্ছে এটা একটা কাজকে রিপ্রেজেন্ট করছে। del G কে আমরা EFE দিয়ে রিপ্রেজেন্ট করব সূত্রতে del G is equal to EFE। এখন del G আর del E বা E নট বা E সেল এই দুটো হচ্ছে যে রিলেশন সেটা একটু উল্টা রকম, হ্যাঁ? E নট যদি আমরা পজিটিভ হয় তাহলে আমরা বলি কোষ বা সেলটা স্বতঃস্ফূর্ত। কিন্তু del G এর ক্ষেত্রে del G যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো যে সেলটা স্বতঃস্ফূর্ত। মানে এই দুটো উল্টা হবে, হ্যাঁ? তখন del G is equal to আমরা এখানে দেখলাম EFE, তো এখানে del G is equal to মাইনাস EFE হবে আসলে। তো হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস ইএফই। তো এখানে মাইনাস ইএফই মাইনাস ইএফ ই নট, এখানে ই হচ্ছে তুল্য সংখ্যা, এফ তো আমরা জানি হচ্ছে 96,500 আর ই হচ্ছে বিভব, আর টি এল এন কিউ। এখন ই আমাদের দরকার কি, আমরা হচ্ছে বের করবো নন স্ট্যান্ডার্ড ভ্যালুর ক্ষেত্রে কোষের যে সেল বিভব যেটা কোষ বিভব সেটা। তাহলে হচ্ছে বাকি EF কে আমরা যদি ট্রান্সফার করে যদি ভাগ করে দেই তাহলে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT বাই EF ln Q। আমরা হচ্ছে মাইনাস EF কে ট্রান্সফার করেছি তাই এখানে পজিটিভ হয়ে এখানে মাইনাস হয়ে গেল। এখন ln Q কি? হ্যাঁ, ln তো ln জানি, কিন্তু Q কি? Q হচ্ছে উৎপাদের সক্রিয় ভর ভাগ বিক্রিয়কের সক্রিয় ভর। সক্রিয় ভরের ব্যাপারটা হচ্ছে আমরা ফার্স্ট পেপারে 4 নাম্বার চ্যাপ্টারে দেখে এসেছি। তারপর একবার বলে দেই এমনি শর্টকাটে মনে রাখার জন্য যে অ্যাকুয়াসের ক্ষেত্রে সক্রিয় ভর হচ্ছে মোলারিটি, আর গ্যাসিয়াসের ক্ষেত্রে সক্রিয় ভর হচ্ছে প্রেশার বা অ্যাটমসফিয়ার। আমরা এখানে শুধুমাত্র মান নিব। মোলারিটিতে অ্যাকুয়াসের ক্ষেত্রে মান নিব হচ্ছে কত ঘনমাত্রা, এখানে হচ্ছে প্রেশার কতটুকু অ্যাটমসফিয়ারে, আর সলিড বা লিকুইড থাকলে কোনো কিছু না দেখে 1। সলিড লিকুইডের ক্ষেত্রে সক্রিয় ভর হচ্ছে 1 হবে। আর আর এর মান আমরা হচ্ছে এখানে সবসময় বিভবের ক্ষেত্রে 8.314 জুল, এটা হচ্ছে আর এর মান ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা কয়টা সূত্র দেখেছি দেখো। ফার্স্টে দেখলাম যে W is equal to MIT by EF। তারপরে হচ্ছে কোষের ক্ষেত্রে E cell equal to তো অক্সিডেশন রিডাকশন দিয়ে যেটা হলো সেটা। তারপর এখন আবার দেখছি E cell equal to E naught cell minus RT by EF ln Q, এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। এখানে হচ্ছে দুইটা ম্যাথ আমরা দেখেছি। এটাকে হচ্ছে হাফ সেল দেখানো হচ্ছে, মানে হাফ সেল বলতে যেটা বোঝানো হয় শুধুমাত্র রিডাকশন অথবা অক্সিডেশন দেখানো হলে সেটা হচ্ছে হাফ সেল। তো এটা হচ্ছে হাফ সেল। এখানে দেখো শুধুমাত্র জারণ ঘটেছে। তো এই জারণের ক্ষেত্রে কি হচ্ছে আমরা জানি ই নট জিঙ্কের জারণ বিভব কত 0.76। এই সূত্রে হচ্ছে ln কিউ। এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তো এই উৎপাদের ঘনমাত্রা উপরে, বিক্রিয়ক যেহেতু হচ্ছে সলিড, বিক্রিয়ক সলিড হলে আমরা কি 1 বসাই দিব সক্রিয় ভর। তো এখানে 1 সরাসরি হিসাব করে 0.775 ভোল্ট। এখানে একটা জিনিস খেয়াল করো 0.76 0.775 এটা কিন্তু খুবই কাছাকাছি মান। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে নার্স ইকুয়েশন থেকে যে মানগুলো পাবো ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালুর খুবই কাছাকাছি মান হবে। তোমাদের যদি কারো 0.76 এর এখানে যদি অ্যান্সার মনে করো 0.9 চলে আসলো, এটা কিন্তু ক্যালকুলেশনে কোথাও একটা ভুল আছে, এটা একটু চেক করবা, এটা মাথায় রাখবা যে কাছাকাছি মান আসতে হবে। তো এরপরে দেখো এই অ্যালুমিনিয়াম আর কপারের ক্ষেত্রে দেয়া হয়েছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে, কিন্তু কপার 2+ থেকে কপার হচ্ছে। আর এখানে তো নন স্ট্যান্ডার্ড ভ্যালু যেগুলো সেগুলো দেওয়া আছে। তো এখানে যদি আমরা জিঙ্ক আর কপারের ক্ষেত্রে দেখি, দেখো কপার হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, আর জিঙ্ক হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তো 2 সেম সেম হচ্ছে। অ্যালুমিনিয়াম কিন্তু 3টা ইলেকট্রন ত্যাগ করবে, আর কপার কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারছে।
তাহলে এখানে কি করব আমরা? আমরা সমতা করব যে ২ টা অ্যালুমিনিয়াম ৬ টা ইলেকট্রন ত্যাগ করবে আর ৩ টা কপার ৬ টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে টোটালে হচ্ছে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে? ৬ টা ইলেকট্রন। তো এখানে E এর মান ৬ আসবে। এটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা থেকে। এটা যে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এটা মাথায় রাখতে হবে। তো এইখান থেকে এভাবে আমরা করছি। আর আ দেখো এখানে অ্যালুমিনিয়াম 3+ ২ সহগ আছে। সহগ ২ টা এখানে কিউ এর উপরে কিন্তু স্কয়ার হয়ে গেছে, হ্যাঁ? মাথার উপরে পাওয়ার হয়ে যাবে। আবার দেখো এখানে 3 কপারস 2+ আছে। এখানে 0.3 যেটা কপারের ঘনমাত্রা ওটার উপরে পাওয়ার হয়ে গেছে। এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা ১ম অধ্যায়ে ১ম পেপারে মানে ফার্স্ট পেপারে ৪ নাম্বার অধ্যায়ে অনেক ভালোভাবে শিখে এসেছো। আমি এখানে আর এক্সপ্লেইন করছি না কেন পাওয়ার হলো। কিন্তু এটা একটু খেয়াল রাখবা যে তোমরা যখনই গুণ করছো বা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে অসমান হচ্ছে, তখন হচ্ছে পাওয়ার গুলো যেন তোমরা ভালোভাবে দেখে বসাতে পারো, নাহলে কিন্তু ম্যাথ অ্যান্সার ভুল আসবে। এখানে 1.4 এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 1.498 খুবই কাছাকাছি মান কিন্তু আলাদা। এরপরে হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভে চলে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে ঢাকা বোর্ড ২০২৩ এ কি দিয়েছিল যে একটা পাত্র দেওয়া আছে। ওই পাত্রে হচ্ছে 250 ml 0.5 মোলার জিংক সালফেট দ্রবণ আছে। আর বলে দিয়েছে হচ্ছে জিংকের জারণ বিভব দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের জারণ বিভব দেওয়া আছে। প্রথমে বলেছে উদ্দীপকের দ্রবণ অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। দেখো প্রথমেই পাত্র বিভ্রান্তির ম্যাথ চলে আসছে। এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্র মানে কি অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে। আর এখানে হচ্ছে জিংক। তো আমরা সরাসরি লিখে দিচ্ছি অ্যালুমিনিয়াম হচ্ছে E0 এখানে জারণ আর এটা হচ্ছে বিজারণ। তারপরে মান বসায় দিচ্ছি। এখানে দেখো জিংকের কিন্তু জারণ বিভব দেওয়া। কিন্তু আমরা ধরে নিয়েছি জিংকের এখানে বিজারণ হবে। কারণ হচ্ছে পাত্র অ্যালুমিনিয়াম। তো এখানে মাইনাস চলে আসছে এজন্য, কিন্তু অ্যান্সারে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত কোষ। স্বতঃস্ফূর্ত কোষে পাত্রে রাখা যাবে না। তো পাত্রে রাখা যাবে না হচ্ছে অ্যান্সার। এরপরে বলেছে উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ১ ঘন্টা যাবত যদি আমরা চালনা করি তাহলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? ওই যে আমরা ঘনমাত্রার সূত্রটা দেখেছিলাম না, ওই সূত্রের ইউজ হচ্ছে এই ম্যাথে হবে। দেখো I দেওয়া আছে, T দেওয়া আছে, E হচ্ছে জিংকের কথা বলা হয়েছে, তো তাহলে হচ্ছে জিংকের হচ্ছে E2। দেখো না জিংক সালফেটে প্রথম ঘনমাত্রা থেকে আমরা মোল সংখ্যা বের করে ফেলতে পারবো। এরপরে যখন পরিবর্তনের ক্ষেত্রে সূত্র দেখছি এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মোল সংখ্যা। এরপরে হচ্ছে W = N নয়, পরের যে মোল সংখ্যা যে দেখো আমরা W = MIT/EF পাই না? এখানে হচ্ছে W/M যদি হয়, W/M হচ্ছে N মানে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মোল সংখ্যা হবে। W/M নিয়ে নিলে এটা তো আমরা কি থাকে IT/EF এ থাকে। তো এই যে IT/EF/V হচ্ছে এই যে দেওয়া আছে ২৫০ ml। তো এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো পরিবর্তিত ঘনমাত্রা কত আসছে। তো এরপরের যে ম্যাথটা সেটা হচ্ছে যশোর বোর্ড ২০২৩ এ এসেছে। দেখো এখানে একটা কোষ দেওয়া আছে। একদিকে নিকেল সালফেট দ্রবণ দেওয়া আর একদিকে সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়া। আর এখানে হচ্ছে লবণ সেতু। আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি মনে হয়। লবণ সেতুর ব্যাপারে যে আচ্ছা আমি বলেছি তোমাদেরকে যে লবণ সেতুর গুরুত্ব কিন্তু তোমরা অবশ্যই পড়বা যে কি করছে, কিভাবে হচ্ছে ব্যালেন্স করছে পুরো কোষের মাঝে। এই ব্যাপারটা আর লবণ সেতুর উদাহরণগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট দেয়া হয়েছে লবণ সেতুতে। আর এখানে সিলভার, নিকেল আর জিংক এগুলোর জারণ বা বিজারণ বিভব দেওয়া। জারণ বিভব দেয় নাই, এখানে হচ্ছে বিজারণ বিভব দিয়েছে। প্রথমে বলেছে উদ্দীপকের কোষে সংঘটিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। বলেছিলাম না যে কোষ বিক্রিয়া যে অ্যানোড ক্যাথোডের যে বিক্রিয়াগুলো ওগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ২ নাম্বারের জন্য আসতে পারে, ৩-এও আসতে পারে। দেখো এখানে চলে এসেছে। তো জারণ হচ্ছে কি হচ্ছে নিকেলের জারণ ঘটছে। এখানে হচ্ছে নিকেল থেকে নিকেল 2+ হবে, সিলভার থেকে সিলভার প্লাস থেকে সিলভার হবে। তারপরে এটা পূর্ণ কোষ। তো এই কোষটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই লবণ সেতুর দিয়ে, তাহলে দেখো নিকেল 2+, সিলভার প্লাস থেকে সিলভার, এভাবে আমরা ইজিলি কোষটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর জারণ বিজারণ তো আমরা প্রথম থেকে দেখে আসছি কিভাবে হচ্ছে একটা নিকেল ২ টা ইলেকট্রন ত্যাগ করবে, তারপর এখানে নিকেল 2+ হবে, এটা অ্যাকুয়াস। আর সিলভার হচ্ছে
একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হবে, কিন্তু যেহেতু নিকেল 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে তাই 2টা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে নিকেল। আর এরপরে হচ্ছে উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। সেম প্রশ্ন, যে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। জিঙ্ককে হচ্ছে অ্যানোড ধরে ফেলবো, তারপরে ম্যাথ, এটাও গ্রেটার দ্যান 0 এসছে মান আমাদের, সো এটাতেও সংরক্ষণ করা যাবে না। এখন দেখো এখানে আছে নিকেল আর সিলভারের মধ্যে কোনটা জারণ ঘটবে আর কোনটা বিজারণ ঘটবে, এটা মানে বুঝার জন্য যে জারণ বিভবটা যার হচ্ছে বেশি থাকবে যার হচ্ছে জারণ ঘটবে। কারণ এটা যদি আমি জারণ বিভব করতে যাই 0.25 হবে, আর ওটা যদি জারণ বিভব করতে চাই নেগেটিভ হয়ে যাবে। তো নিকেল উপরে আছে, যার যে উপরে থাকে পাত্রের সে হচ্ছে অ্যানোডে থাকবে, তার জারণ ঘটবে। হ্যাঁ, তো নিকেল হচ্ছে উপরে থাকছে, এই জন্য নিকেলের জারণ ঘটবে। এরপরে হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এর একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা কোষ দেওয়া, সেখানে এক্স ও ওয়াই এর পারমাণবিক সংখ্যা 28 আর 47। আর হচ্ছে 28 মানে কি বলতো, 28 হচ্ছে নিকেল, 28 হচ্ছে নিকেল আর 47 হচ্ছে সিলভার। এখানে হচ্ছে X2 মানে হচ্ছে এই দুইটা মৌলের জারণ বিভব দেওয়া আছে না, এখানেও বিজারণ বিভব দেওয়া আছে আগের ম্যাথের মতো। তারপরে বলেছে হচ্ছে কোষটি y মানে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা 1.5 মোলার হলে, প্রথমে হচ্ছে দেওয়া আছে 0.3 মোলার, এটা যদি চেঞ্জ হয়ে 1.5 মোলার হয় তাহলে বৈদ্যুতিক বাতি, যেখানে যে বাতিটা দেওয়া আছে এই বাতির উজ্জ্বলতা পরিবর্তন হবে কি না। তো আমরা প্রথমে হচ্ছে রিয়াকশনটা লিখে ফেলেছি সিলভার আর নিকেলের, এটা আমি সিলভার নিকেল দিয়ে আর রিপ্লেস করিনি, XY দিয়ে রেখে দিয়েছি। ফার্স্ট কেসে হচ্ছে যে E1 নার্সড যে ইকুয়েশন সেটা ইউজ করেছি আমরা। E0 সেলে এখানে দেখো জারণ ঘটেছে 0.25 আর 0.80, এই দুটা থেকে আমরা ই সেল পেয়ে গেছি। তারপরে হচ্ছে এখানে RD আর X2 প্লাস আর Y প্লাস স্কোয়ার, এখানে যেহেতু 2 আছে তাই জন্য এটা পাওয়ার গিয়ে স্কোয়ার হয়েছে। তারপর 0.3 মোলার এখানে বসায় হিসাব করে আমরা একটা ভোল্টেজ পেলাম। এরপরে E2 তে বলেছে 0.3টা চেঞ্জ হয়ে 1.5 হবে, তাই এখানে 1.5 তে রিপ্লেস করে সেম জিনিস করে আবার দেখছি এখানে E2 এর আরেকটা মান পেয়েছি। E2 এর মানটা E1 এর মানের থেকে বেশি, বিভব বেশি হলে উজ্জ্বলতা বাড়বে বাতির, এটাই হচ্ছে চেয়েছে আমাদের এখানে। এরপরে হচ্ছে দিয়েছে যে চট্টগ্রাম বোর্ড 2021-এ যে দুইটা কোষ দেওয়া আছে, উদ্দীপকে উল্লেখিত মাত্রার তড়িৎ 60 মিনিট ধরে চালনা করে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। এটা ফ্যারাডের সূত্রের ম্যাথ, নর্মাল ইজি। এখানে হচ্ছে অ্যাম্পিয়ারে তড়িৎ দেওয়া আছে আমাদেরকে, তারপর হচ্ছে সময় দেওয়া আছে। হচ্ছে উদ্দীপকে দেখো কপার, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, যেহেতু 5 অ্যাম্পিয়ার এখানে দেওয়া আছে তাই আমরা কপার নিয়ে কাজ করছি। কপারে E2, তো এখানে MIT বা EF একদম সিম্পল সূত্র, সিম্পলি আমরা সবগুলো মান বসাই দিয়ে এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি। আর তারপরে বলেছে উদ্দীপকের কোষ দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। এই যে এই কোষ আর এই কোষ, এই দুটো কোষের কি ডিফারেন্স বলো তো। ফার্স্টেরটা হচ্ছে আমরা আজকে যে 2 রকম কোষ নিয়ে আলোচনা করলাম সেটাই এখানে চেয়েছে, যে ফার্স্টেরটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তো এই দুটো তুলনামূলক বিশ্লেষণ করতে বলেছে। তো আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, আরো কিছু পয়েন্ট তোমরা একটু পড়ে নিবা বই থেকে। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে হচ্ছে ফার্স্ট অফ অল এটা কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে, আর এখানে আমরা বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, সেটা কেমিক্যাল রিয়াকশন কাজ করছে। এখানে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড হচ্ছে নেগেটিভ হয়, আর এখানে হচ্ছে অ্যানোড পজিটিভ হয়, আমরা নেগেটিভ অ্যানোডকে অ্যাট্রাক্ট করি। এরপরে তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু লবণ সেতু আছে, এই যে দেখো লবণ সেতু আছে, কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষে কোনো লবণ সেতু থাকে না। এরপরে হচ্ছে অ্যানায়নের তড়িৎ প্রবাহ, অ্যানায়নের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে হবে, মানে অ্যানায়ন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ প্রবাহ সেদিকে। কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষে ইলেকট্রনের প্রবাহ আর তড়িৎ প্রবাহ দুইটা আলাদা দিকে হবে, মানে উল্টা হবে। তারপর এখানে যেহেতু আমাদেরকে জিঙ্ক আর কপার দিয়ে হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে, তো আমি তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণে জিঙ্ক আর কপার দিয়ে একটা সেল ক্রিয়েট করে এটা কিরকম হবে সেটা দেখিয়েছি। এখানে তোমরা ভৌত অবস্থাগুলো উল্লেখ করে দেখাই দিবা উদাহরণে। আর তড়িৎ বিশ্লেষক কোষে হচ্ছে পানি বিশ্লেষিত হচ্ছে কিভাবে সেটা এখানে দেখানো হয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের অধ্যায়ের
যে পুরো সাম আপ একটা ক্লাস। এখান থেকে আশা করি তোমরা কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো সবগুলো আমি কভার করার চেষ্টা করেছি। এখান থেকে তুমি সিকিউতে কমন পাবা ইনশাআল্লাহ। সিকিউতে কমন না পেলেও এই কনসেপ্টগুলো থেকে তো আসবে। তোমরা এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে সিকিউ সলভ করতে পারবা। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। সুস্থ থাকো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা পরীক্ষার সময় জুড়ে। আর ভালোমতোভাবে যা পড়েছো সেগুলো হচ্ছে আবার রিভাইজ দিতে থাকো। সবাইকে বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।